অবিশ্বাস্য। গোয়ালিয়র শহরের অদূরে বুন্দলগড় গ্রামে এক সম্পন্ন পরিবারে যোগিন্দর সিংয়ের জন্ম হয়। ছোটবেলা থেকেই যোগিন্দর খুব চটপটে। কাজে কর্মে খেলাধুলায় সে খুব চৌখস, কিন্তু একটা ব্যাপারে সে সকলের থেকে আলাদা। হঠাৎ মাঝে মাঝে সে অন্যমনস্ক, চুপচাপ, উদাসী হয়ে যায়। কিন্তু চুপচাপ হয়ে বসে বা দাঁড়িয়ে থাকার সময় তার হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করতে থাকে। কেমন যেন অস্বাভাবিক সেই নড়াচড়া, এবং এক মুহূর্ত না থেমে প্রথমে আস্তে, তারপর দ্রুত থেকে দ্রুততর হতে থাকে সেই আঙ্গুলের ওঠানামা, নড়াচড়া। তারপরে এক সময় আবার অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে আসে আঙ্গুলের ক্রিয়াকলাপ, এবং যোগিন্দরও তখন স্বাভাবিক হয়ে কাজকর্মে, পড়াশোনায় বা খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু আঙ্গুলের এই অস্বাভাবিক নড়াচড়া যে যোগিন্দরের ইচ্ছায় হয় তা নয়। যোগিন্দরের ইচ্ছার বিরুদ্ধেই তার আঙ্গুলগুলি ওই রকম আচরণ করতে থাকে। যখন এই রকম অবস্থা হয় তখন যোগিন্দর চুপচাপ বসে নিজের আঙ্গুলগুলির দিকে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। আঙ্গুলগুলির ওপর তার কোনো এখতিয়ার থাকে না সেই সময়। বয়স যত বাড়তে থাকে যোগিন্দরের ইচ্ছার বিরুদ্ধে তার হাতের আঙ্গুলের অদ্ভুত ক্রিয়াকলাপতাই ততই বাড়তে থাকে। এক সময় যোগিন্দর নিজেই অস্থির হয়ে ওঠে। এক হাতের আঙ্গুল দিয়ে অপর হাতের অবাধ্য আঙ্গুলগুলিকে আঁকড়ে ধরে ওগুলির অবাঞ্ছিত নড়াচড়া বন্ধ করার জন্য, কিন্তু বৃথা। কোনো মতেই সে আঙ্গুলগুলোকে থামাতে পারে না। স্কুলে পড়ার সময় যোগিন্দরের সহপাঠীরা এবং শিক্ষকরাও এই জিনিসটা লক্ষ্য করেছিলেন। তারা প্রথম ভাবতেন ওটা যোগিন্দরের মুদ্রা দোষ, এবং তারা যে যোগিন্দরকে ওই দোষ সংশোধনের উপদেশ দিয়েছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় তারা এটাকে একটা অস্বাভাবিক ব্যাপার বলেই ভাবতে শুরু করেছিলেন। সেই মতো স্কুল কর্তৃপক্ষ যোগিন্দরের বাবা ভূপিন্দর সিংকে চিঠি লিখে সব কথা জানিয়েছিলেন। যোগিন্দরের বাবা ভূপিন্দর সিং বা তার বাড়ির লোকেরাও যে ব্যাপারটা লক্ষ্য করেনি তা নয়। তারা ভেবেছিল বড় হবার সঙ্গে সঙ্গে যোগিন্দরের এই মুদ্রা দোষটা কেটে যাবে। কিন্তু স্কুল থেকে চিঠি আসায় তারা আর চুপ করে বসে থাকতে পারলেন না। ভূপিন্দর সিং এবং তার বড় ভাই স্থির করলেন যোগিন্দরকে কোনো মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাওয়ার বা তার হেফাজতে রাখার।
ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে জরুরি চিঠি এলো যে যোগিন্দরকে আর কোনো মতে স্কুলে রাখা যাচ্ছে না, তাতে অন্যান্য ছাত্রদের ক্ষতি হতে পারে। যোগিন্দরের বয়স ও পড়াশোনায় যোগ্যতার কথা বিবেচনা করেই এতদিন স্কুল কর্তৃপক্ষ যোগিন্দরকে স্কুলে রেখেছিল, কিন্তু যখন তা অসম্ভব, কারণ যোগিন্দর ইতিমধ্যে এমন কতগুলো ঘটনা ঘটিয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ ও ছাত্রদের সন্দেহ, যা বুদ্ধিতে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাগুলির মধ্যে একটা বিশেষ ঘটনাই স্কুল কর্তৃপক্ষ উল্লেখ করেছে। যোগিন্দর নাকি ক্লাসের মধ্যে একটি ছাত্রের হঠাৎ গলা টিপে ধরেছিল। ছেলেটির অপরাধ, যোগিন্দর যখন অনমনস্কভাবে তার আঙ্গুলগুলি নিয়ে অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করছিল, তখন সে যোগিন্দরকে ওরকম করতে নিষেধ করে এবং যোগিন্দরের হাত দুটো ধরে জোর করে ওর আঙ্গুল নাড়া বন্ধ করে। ভূপিন্দর সিং অগত্যা ছেলেকে মনোবিজ্ঞানী ডাক্তার মানির কাছে নিয়ে আসেন। ডাক্তার মানি দেখে শুনে যোগিন্দরকে কয়েকদিন নিজের হেফাজতে রাখতে চাইলেন। ভূপিন্দর সিংও আপত্তি করলেন না, ছেলের ভবিষ্যতের কথা ভেবে। বেশ কিছুদিন ডাক্তার মানির হেফাজতে কঠোর নিয়ম শৃঙ্খলা ও তত্ত্বাবধানে থাকার পর যোগিন্দর যখন বাড়ি ফিরে এলো, তখন সে অন্য মানুষ। কয়েকদিন এরকম চুপচাপ থাকলে তার সেই আগের উচ্ছলতা, চাঞ্চল্য এখন একদম নেই। সবসময় যেন গভীর চিন্তায় মগ্ন। ভূপিন্দর সিং ছেলেকে নিয়ে চিন্তায় পড়লেন, এই আবার কীরকম হলো? মনোবিজ্ঞানীকে দেখাতে গিয়ে হিতে বিপরীত হলো নাকি? তার সেই উজ্জ্বল দামাল ছেলে হঠাৎ এরকম শান্ত হয়ে গেল কেন? এদিকে ভূপিন্দর সিং যখন এসব প্রশ্নের উত্তর খুঁজছেন, তখন একটার পর একটা ঘটনা ঘটতে দেখা গেল ভূপিন্দর সিংয়ের বাড়ির আশেপাশে এবং বুন্দলগড় গ্রামের নানা স্থানে। ভূপিন্দর সিং একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন তার গোয়াল ঘরে জোয়ান বাছুরটা মরে পড়ে আছে। জিভটা বেরিয়ে পড়েছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। কী কারণে বাছুরটা মরলে কিছু বুঝতে পারলেন না তিনি। খাদ্য বিষক্রিয়ার বা কোনো বিষাক্ত কিছু কামড়ানোর কোনো লক্ষণ তিনি খুঁজে পেলেন না বাছুরটার খাদ্যে বা দেহে। এই ঘটনা ঘটে যাওয়ার পর 2-3 দিন বাদে ভূপিন্দর সিং যখন তার বাড়ন্ত বাছুরটার শোক ভুলবার চেষ্টা করছেন, খবর এলো ভূপিন্দরের বাড়ির কিছু দূরে এক বাড়িতে একটা বড় ছাগলকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঠিক একই রকম অবস্থায়, জিভ বেরিয়ে আছে, চোখ দুটো বেরিয়ে পড়েছে। সেই বাড়ির গৃহকর্তাও ছাগলটা মরার সঙ্গত কোনো কারণ খুঁজে পেলেন না। এরপর সারা বুন্দলগড় গ্রামে জুড়েই একটার পর একটা ঘটনা ঘটতে লাগলো। ভূপিন্দর সিংয়ের বাড়িতে যা শুরু হয়েছিল তা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। আজ এর বাড়িতে বাছুর, কাল ওর বাড়িতে ছাগল, পরশু আরেকজনের খাঁচার মুরগি নয়তো হাঁস মারা পড়তে লাগলো। ঠিক একইভাবে বুন্দলগড় গ্রামের অধিবাসীর আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন।
তারা ঠিক করলেন এর কারণ খুঁজে বার করতে হবে, এর একটা বিহিত করতে হবে। তারা লক্ষ্য করেছেন ঘটনাগুলি ঘটছে রাতের অন্ধকারে, ভোরবেলা মৃতদেহগুলো পাওয়া যাচ্ছে। তারা স্থির করলেন পালা করে গ্রামে পাহারাদারির ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা সমস্যা দেখা দিল, কার বাড়িতে কবে ঘটনা ঘটবে সেটা কারোর জানা নেই। যাই হোক, পালা করে পাহারা চলতে লাগলো। সেই সঙ্গে গৃহস্থরা বাড়ি রাত্রে সজাগ রইলেন। ফলে অল্পেতে দু একটা ঘটনা ঘটা ছাড়া গৃহপালিত পশু মরার সংখ্যা কমে গেল এবং বেশ কয়েকদিন রাতে কোনো ঘটনাই ঘটল না। গ্রামবাসীরা হাঁপ ছেড়ে বাঁচল এবং নিশ্চিন্ত মনে ঘুমোতে লাগলো। তারা ধরে নিল যে অপদেবতা গ্রাম ছেড়ে চলে গেছে বা বিদায় নিয়েছে। এদিকে শারদ উৎসব এসে যাওয়ায় গ্রামের লোকেরা উৎসবে মেতে উঠল। বছরের এই সময়টা প্রতি বছর আনন্দে মেতে ওঠে গ্রামবাসীরা। ফলে আতঙ্কের কথা প্রায় সকলে ভুলেই গেল। কিন্তু হঠাৎ দেখা গেল দিন দুপুরে গবাদি পশু চড়ার মাঠে একটা বড় বাছুর মরে পড়ে আছে এবং এরও জিভ বেরিয়ে আছে, চোখ ঠেলে বেরিয়ে পড়েছে। আর ঠিক তার পরের দিনই জগজিতের শিশুকন্যা থেকে বাড়ির থেকে কিছু দূরে একটা পোড়ো পরিত্যক্ত বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল। শারদ উৎসব মাথায় উঠল, গ্রামবাসীরা আবার আতঙ্কের মধ্যে দিন কাটাতে লাগলো। এদিকে অন্যান্য বছরের মতো যোগিন্দরের বাড়িতেও শারদ উৎসবের আয়োজন চলেছে। ভূপিন্দর সিং তার একমাত্র ছেলে যোগিন্দরের মঙ্গলার্থে বিরাট ধুমধাম করে এই বছর শারদ উৎসবের ব্যবস্থা করেছেন। যোগিন্দরের নামে তিনি দেবীর কাছে প্রার্থনা করে শাক বলি দিয়ে উৎসর্গ করার কথা ঘোষণা করেছেন। বালক যোগিন্দরকেও দেখা যাচ্ছে এই ব্যাপারে খুব উৎসাহী হয়ে উঠতে। যে যোগিন্দরকে দেখা যায় সারাক্ষণ চুপচাপ থাকে, কথা বলে না, শুধু আঙ্গুলের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটায়, সেও উৎসবে মেতে উঠেছে। সেই যেন সবচেয়ে বেশি উৎসাহী। চোখে মুখে তার আনন্দের ছটা, সব ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, সব কিছু বুঝে শুনে নিচ্ছে। ছাগ বলির ব্যাপারেও সে খোঁজ খবর নিয়েছে, কে বলি দেবে, কখন বলি হবে, কেন বলি দেওয়া হবে ইত্যাদি সে আগ্রহ ভরে জেনে নিয়েছে। যাই হোক, নির্দিষ্ট দিনে উৎসব আরম্ভ হয়েছে। পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনা শেষে ফল মূল ও নানা অর্থ নিবেদন ও উৎসর্গ করলেন। ছাগ বলির সময় সমাগত। ছাগ বাঁধা রয়েছে সামনে, কিন্তু একই ছাগ বলি দেওয়ার নির্দিষ্ট লোক কই, সে তখন এসে পৌঁছায়নি। তার আসতে এত বিলম্ব কেন? এদিকে পুজোর সময় যে উত্তীর্ণ হতে চলেছে বারবার বলে আসা সত্ত্বেও ঘাতক কেন আসছে না? পুরোহিত এবং সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছায়া। তবে কি পুজোর কোনো অনিয়ম হয়েছে? না তো, সব আচার আচরণ তো ঠিকভাবেই পালন করা হয়েছে। তবে কী কারণে সে এত বিলম্ব করছে? এদিকে শুভক্ষণ উত্তীর্ণ হয়ে যায় প্রায়। চারিদিকে ছোটাছুটি পড়ে গেল, সকলেই একটা অশুভ আশঙ্কা করতে লাগলো। যোগিন্দরের বাবা ভূপিন্দর সিং এই পরিস্থিতিটিকে কী করবেন ভেবে ঠিক করে উঠতে পারলেন না। তিনিও মনে একটা অমঙ্গলের আশঙ্কায় ভীত হয়ে উঠলেন। তিনি ভাবলেন, তবে কি তার নিজের কোনো দোষে আজকের এই বিভ্রাট, নাকি অন্য কোনো গুরুতর কিছু ঘটতে
যাচ্ছে। এই যখন পরিস্থিতি, চারিদিকে বিশৃঙ্খল অবস্থা এবং একটা অমঙ্গলের ছায়া দ্রুত নেমে আসছে, পুরোহিত নির্দেশ দিলেন ভূপিন্দর সিংকে ডেকে যেখান থেকে বলেন একজন জল্লাদ খুঁজে নিয়ে আসুন পুজোর নির্দিষ্ট সময়ের মধ্যে, না হলে মহা অমঙ্গল ঘটতে পারে। কিন্তু কোথায় জল্লাদ, নির্দিষ্ট বলি দেওয়ার লোককে কোথাও খুঁজে পেল না কেউ। এদিকে মহা অমঙ্গলের আশঙ্কায় সকলে ভীষণ উৎকণ্ঠিত। ভূপিন্দর সিংহ দিশাহারা, পুরোহিত নির্বাক, কিং কর্তব্য বিমূঢ়। এমন সময় দেখা গেল যোগীন্দর নির্বাক চিত্তে এক কোণে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এত সব ঘটনায় তার মধ্যে কোনো চাঞ্চল্য বা প্রভাব লক্ষ্য করা গেল না। হঠাৎ সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো, এক ঝটকায় ছাগল সমেত গাছের সঙ্গে বাঁধা দড়িটা ছিঁড়ে ফেলল। তারপর ধীরে ধীরে হাড়িকাঠের দিকে এগিয়ে যেতে লাগলো। সকলে এক দৃষ্টে যোগীন্দরের ক্রিয়াকলাপ মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগলেন। একটুও নড়াচড়ার ক্ষমতাও যেন তাদের লুপ্ত হয়েছে। সবাই বাকরুদ্ধ। যোগীন্দরের মুখ থেকে হাসি চকিতে মিলিয়ে গেল। তার জায়গায় কঠিন একটা মুখ স্থান দখল করেছে। থমথমে সে মুখের ভাব, নৃশংস চোখের দৃষ্টি। যোগীন্দরের দেহটা দুলে দুলে হাড়িকাঠের দিকে এগিয়ে চলেছে। এক হাতে তার ছাগলটা ধরা, পা টলছে ঠিক মাতালের মতো। হাড়িকাঠের সামনে এসে থামল যোগীন্দর। তবে একবার দেবীর দিকে আর একবার সমাবেত সকলের দিকে তাকালো। তার চোখ মুখের দৃষ্টি ভয়াবহ, অমানুষিক। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্নানুর মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে। তারপর হঠাৎ এক বিকট চিৎকার করে ছাগলটাকে শূন্যে তুলে ধরল। পরক্ষণেই ছাগলটার গলাটা দুই হাত দিয়ে মট করে ভেঙে নিচে ছুঁড়ে ফেলে দিল। সবাই চমকে উঠল। ছাগলটার জিভটা বেরিয়ে পড়ল, চোখ দুটো ঠোঁট থেকে বেরিয়ে আসলো, মাটিতে পড়ে কিছুক্ষণ ছটফট করে ঝিমিয়ে গেল ছাগলটা। সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে সেই স্থান থেকে বেরিয়ে চলে গেল যোগীন্দর। সকলের যখন সম্বিত ফিরল, হই হই করে বেরিয়ে পড়ল যোগীন্দরের সন্ধানে। কিন্তু যোগীন্দরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। প্রকৃতপক্ষে যোগীন্দরকে আর কোনো দিনই কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর সমাপ্ত।